বলা হয়ে থাকে স্বাস্থ্যই সম্পদ। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকতে হলে স্বাস্থ্য সচেতনতার বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত পরিশ্রম মানুষকে সুস্থ রাখে। দেহ ও মন ভালো থাকলে বাড়ে কর্মদক্ষতা। সবাইকে স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আপনাদের সাথে আছি আমি রেদওয়ান আহমেদ। স্বাস্থ্যসেবা এখন শুধু চিকিৎসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সচেতনতা ও সময় মতো সঠিক সিদ্ধান্ত নেওয়ার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে নারীদের স্বাস্থ্য সমস্যার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় অবহেলা, লজ্জা কিংবা ভয় থেকে তারা প্রয়োজনীয় চিকিৎসা নেন না। অথচ কিছু রোগ যেমন স্তন ও কোলোরেক্টাল ক্যান্সার প্রাথমিক পর্যায়ে শনাক্ত হলে চিকিৎসা সহজ হয় এবং সুস্থ হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতাল এসব বিষয়ে কাজ করছে অত্যাধুনিক চিকিৎসা ও বিশেষায়িত বিভাগ নিয়ে। তাদের ব্রেস্ট অ্যান্ড কোলোরেক্টাল ডিপার্টমেন্ট নারীদের জন্য উন্নত চিকিৎসা সেবা নিশ্চিত করছে, যেখানে অভিজ্ঞ চিকিৎসক ও সর্বাধুনিক প্রযুক্তির সহায়তায় রোগ নির্ণয় ও চিকিৎসা করা হয়। আজকের পর্বে আমরা আলোচনা করব এই বিশেষ সেবা নিয়ে, যা অনেকের জন্য হতে পারে জীবন রক্ষার সুযোগ। আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন ব্রেস্ট, কোলোরেক্টাল ও লেজার সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার মৌটুসী রহমান। আমাদের আলোচনার বিষয় স্তন ও পায়ুপথ সার্জারি, ঝুঁকি, সচেতনতা ও চিকিৎসা। দর্শক, আপনারাও স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে নিতে পারেন চিকিৎসকের পরামর্শ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আপনাকেও ধন্যবাদ, আমাকে থ্যাঙ্কস ফর হ্যাভিং মি। জি, আমরা একটু প্রথমেই স্তন নিয়ে কথা বলতে চাই। ব্রেস্ট নিয়ে আসলে নারীদের অনেকের মধ্যে লজ্জা থাকে, তারা বলতে চান না। আসলে প্রাথমিক পর্যায়ে আসলে কি ধরনের সমস্যা হয়, তারপর আমরা ইনডেপথে কি একটু আলোচনা করতে চাই। আচ্ছা, স্তন নারীর একটা খুব আদরের একটা অঙ্গ, হ্যাঁ, এইটা তার সৌন্দর্যের একটা অংশ। তো স্তনে সমস্যা হলে এখানে একটু অন্য অঙ্গের চেয়ে ডিফারেন্স আছে এইটাই যে নারীরা এই বিষয়ে মুখ খুলতে চান না। হ্যাঁ, নারীরা মনে করেন যে এটা সেরে যাবে অথবা এটা এমন কিছু নয়, এরকম তারা চিন্তা করেন। তো এখানে দুই ধরনের সমস্যা হতে পারে। একটা হচ্ছে আমরা বলি অ্যাবারেশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্ট। স্তন তো একটা হরমোনাল অঙ্গ, তো এটা বয়সের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম থাকে। সেটা থেকে যদি একটু অন্যরকম হয়, যেটা হওয়ার কথা না, অ্যাবারেশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্ট, এটা ক্যান্সার না, কিন্তু অ্যাবারেশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্ট মানে যা হওয়ার কথা ছিল সেটা হয়নি। এগুলো কিছু সমস্যা আছে বিনাইন। আরেকটা যেটা নিয়ে সবাই ভয় পায়, আর নারীরা আমাদের চেম্বারে ঢুকলেই জিজ্ঞেস করে যে আপা এটা ক্যান্সার না তো, সেটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার। আচ্ছা, আপনি যেটা বললেন যে যা হবার ছিল তা হয়নি, সেই ক্ষেত্রে কি ট্রিটমেন্টের কোনো বিষয় এখানে তো আছে নিশ্চয়ই? অবশ্যই আছে। যা হবার ছিল অথচ হয়নি, যেটাকে আমরা একটা আমব্রেলা টার্মে এনডি বলি, অ্যাবারেশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্টাল ইনভলিউশন। সেটার আন্ডারে আসলে অনেক কিছুই পড়ে, যেরকম হচ্ছে ফাইব্রো অ্যাডেনোমা, যেটা হচ্ছে মানুষ ব্রেস্ট টিউমার বলে। তারপর হচ্ছে ব্রেস্টে ব্যথা, এটা নারীদের খুব কমন সমস্যা। প্রতি 7-8 জনে একজন এই সমস্যায় ভোগে, ব্রেস্টে ব্যথা। এবং সেই ব্রেস্টের ব্যথাটাও সাইক্লিক্যাল হতে পারে, মানে হচ্ছে মাসিকের সাথে সম্পর্কিত, অথবা নন সাইক্লিক্যাল, মাসিকের সাথে যার কোনো সম্পর্কই নাই। এবং হচ্ছে যখন বয়সটা একটু বেশির দিকে যায়, 40 অ্যান্ড আপ, তখন হচ্ছে ব্রেস্টে যে চেঞ্জেস, ফাইব্রোসিস্টিক চেঞ্জেস, এগুলো সবগুলো টার্ম মিলায় আমরা বলি অ্যাবারেশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্টাল ইনভলিউশন। এই সমস্যাগুলো হতে পারে আদার দেন ক্যান্সার। আচ্ছা, একদম ক্যান্সারের পর্যায়ে আসলে কখন আসে? আচ্ছা, এই সমস্যাগুলো যেগুলো বললাম, অ্যাবারেশন ফ্রম নর্মাল ডেভেলপমেন্ট অ্যান্ড ইনভলিউশন, এগুলো সাধারণত ক্যান্সারের পর্যায়ে আসে না। আচ্ছা, ক্যান্সার পর্যায়ে, ক্যান্সার সম্পর্কে একটু বলতে হয়। ক্যান্সার আসলে দুইভাবে হয়। একটা হচ্ছে স্পোরাডিক, যে কারোরই হতে পারে, যে কোনো সময়ই হতে পারে। আরেকটা হচ্ছে ফ্যামিলিয়াল বা হেরিডিটারি, যে আপনার বাবার, মার, খালার কারো ক্যান্সার ছিল, যে কারণে জেনেটিক কিছু মিউটেশন হয়ে গেছে, এই কারণে ক্যান্সারটা চলে এসেছে। তো যখন হচ্ছে ফ্যামিলিয়াল হয় তখন একটু আর্লি এজে হয়, আর স্পোরাডিক ক্যান্সার আসলে অনেক কিছুর উপর নির্ভর করে, ডিপেন্ড করে। আচ্ছা, আমি একটু আসতে চাই যে অনেকে বিউটিফিকেশনের ব্যাপারে, মানে বিশেষ করে ব্রেস্টের এই বিষয় নিয়ে অনেকেই আগ্রহী, অনেকেই নিজেদের
সৌন্দর্য সচেতন নিজ সম্পর্কে, এই বিষয়গুলো নিয়ে কিভাবে কাজ করেন আপনারা? এইটা একটা খুবই ইন্টারেস্টিং সাবজেক্ট অ্যান্ড থ্যাঙ্কস ফর আস্কিং মি। আগে এগুলো খুব কম ছিল বা ছিলই না। আচ্ছা, যে মানুষ তো ব্রেস্ট ক্যান্সার হলেই ডাক্তারের কাছে যেতে ভয় পেত। সেখানে ব্রেস্টের সৌন্দর্য বর্ধনের জন্য ডাক্তারের কাছে যাব, এটা তো বিয়ন্ড ইমাজিনেশন। হ্যাঁ, কিন্তু এখন কিন্তু প্যারাডাইম শিফট হয়েছে, মানে একটু যুগটা চেঞ্জ হচ্ছে। সেখানে মানুষজন এখন কিভাবে আসছে যে ব্রেস্টটা বয়সের সাথে যতখানি ডেভেলপ করার কথা ছিল ততখানি ডেভেলপ করেনি, অথবা মাদার্স মানে ল্যাকটেটিং মাদার্স যারা হচ্ছে ব্রেস্ট ফিডিং করেছে তাদের ব্রেস্টটা স্যাগি হয়ে গিয়েছে। হ্যাঁ, ওইটা একটু ঠিক করতে হবে, অথবা ব্রেস্ট ক্যান্সার অপারেশনের পর ব্রেস্টটা কেটে ফেলা হয়েছে, ওইটা এখন আবার নর্মাল ব্রেস্টের মতো করা সম্ভব কিনা। এই অপারেশনগুলো যেগুলো হচ্ছে আমাদের বাইরের দেশে হরহামেশাই হয়, এখানে কম হতো, কিন্তু এখন মানুষ আগ্রহী হচ্ছে। আচ্ছা, এটার আসলে কিভাবে আপনারা সার্জারিটা করেন একটু ডিটেইলে যদি বলতেন। এইটার সার্জারি আসলে কেস ডিপেন্ডেন্ট। হ্যাঁ, যেরকম আসবে সেরকম। প্রথমেই যে সার্জারি লাগে তাও না। হ্যাঁ, ফার্স্ট টাইম আপনারা অন্যান্য ট্রিটমেন্ট দেন। এখানে হরমোন ট্রিটমেন্টের রোল আছে, ভিটামিনের রোল আছে, এক্সারসাইজের রোল আছে, মডিফিকেশন অফ লাইফস্টাইলের রোল আছে। তারপর আমরা ট্রিটমেন্ট প্রপোজ করি ডিপেন্ডিং অন ভলিউম অফ হার ব্রেস্ট। তার হচ্ছে নিজস্ব টিস্যু দিয়েই ডেভেলপ করা সম্ভব নাকি ইমপ্ল্যান্ট বসানো দরকার, সেভাবে আমরা অ্যাসেস করি। আচ্ছা, তারপর হচ্ছে আপনারা সিদ্ধান্ত নেন। আমরা যেহেতু সার্জারির বিষয় নিয়ে আজকে কথা বলছি, তো স্তন সার্জারি তো নানা রকম বিষয় থাকে, যেমন আমরা বিউটিফিকেশনের বিষয় নিয়ে কথা বলছিলাম, তো অন্যান্য বিষয়গুলো নিয়েও তো কাজ করেন। এই ক্ষেত্রে ঝুঁকি কিংবা জটিলতার কোনো বিষয় আছে কিনা? সমস্ত সার্জারির কিছু ঝুঁকি থাকে। সেই ঝুঁকি হতে পারে অজ্ঞানজনিত, কারণ যদি কোনো আগে থেকেই ডিজিজ থাকে যেরকম ডায়াবেটিস, হাইপারটেনশন, তাহলে অজ্ঞান করা ঝুঁকিপূর্ণ, এটার একটা ঝুঁকি থাকে। সার্জারির সময় যে কোনো অকারেন্স হতেই পারে, হ্যাঁ, যেরকম হচ্ছে রক্তপাত, এটা হতে পারে, এবং সার্জারির পরে ইনফেকশন ঝুঁকি তো থাকে। তবে এটা সব সার্জারির জন্যই প্রযোজ্য, আলাদা করে ব্রেস্ট এবং কোলোরেক্টাল সার্জারি না। আচ্ছা, সব ধরনের সার্জারির ক্ষেত্রে প্রযোজ্য। আমি একটু ব্রেস্ট ক্যান্সার যাদের হয় কিংবা হচ্ছে আপনি যেসব অসুস্থতার কথা বললেন, সেই সব নিয়ে যখন পেশেন্টরা আপনাদের কাছে যায়, প্রাথমিকভাবে আসলে আপনারা কিভাবে আইডেন্টিফাই করেন? আচ্ছা, এখানে আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে একটা দুটো কথা বলতে চাই যে ব্রেস্ট ক্যান্সার বা যে কোনো ক্যান্সার, তার কিন্তু কিছু ধাপ থাকে। প্রাথমিক ধাপ মানে স্টেজ 1, স্টেজ 2, স্টেজ 3, স্টেজ 4। হ্যাঁ, তো আমাদের চিকিৎসাগুলো সেই ধাপের উপর নির্ভর করে। স্টেজ 1 বা স্টেজ 2-তে আসলে এটার চিকিৎসা এক্সিলেন্ট, আমি বলবো এটা কিউরেবল, একদম ভালো হয়ে যায়। কিন্তু স্টেজ 3 বা 4-এ আসলে শুধু বাংলাদেশ না, কোনো দেশে তেমন কিছু আসলে করণীয় থাকে না। হ্যাঁ, কারণ স্টেজ 4 মানে তো ছড়িয়ে গেছে, এটা মেটাস্টেসিস হয়ে গেছে। তো এখন তখন শুধু সিমটোমেটিক ট্রিটমেন্ট, মানে এতদিনই বেঁচে থাকুক, কতখানি ভালো রাখা যায় পেশেন্টকে, এটার উপর আমরা এমফাসিস দিই। আচ্ছা, যখন আপনারা স্টেজ 1 বা 2-তে যখন কোনো পেশেন্ট আপনাদের কাছে যায়, সেই ক্ষেত্রে আসলে সফলতার হারটা কেমন? আসলে সফলতার হার অনেক ভালো স্টেজ 1 আর 2-তে। স্টেজ 1 আর 2-তে আসলে কি সার্জারি করতে হয়? হ্যাঁ, ডিপেন্ড করে নাকি? ব্রেস্ট ক্যান্সারের ট্রিটমেন্ট শুরু হয় সার্জারি দিয়ে, যদিও এটা মাল্টিমোডাল ট্রিটমেন্ট, কিন্তু শুরু হয় সার্জারি দিয়ে। আচ্ছা, মানে শুরু হয় হচ্ছে সার্জারি দিয়ে। মানে আমরা তো যে কোনো সিস্ট থেকেও তো ক্যান্সার হতে পারে, কিংবা আপনি বললেন যে নানা কারণে ক্যান্সার হতে পারে। এই যে সার্জারিটা যে শুরু হয়, একজন পেশেন্টকে তো তার মনোবল কিংবা মানসিক অবস্থা, অন্যান্য অবস্থাগুলো তাকে তো বোঝাতে হয়, সেগুলো আসলে কিভাবে আপনারা মেনটেন করেন? আচ্ছা, আমি যেটা বলতে চাচ্ছিলাম আর একটু বলছিলাম, মাল্টিমোডাল ট্রিটমেন্ট এখন একটা নতুন টার্ম আসছে, এমডিটি। হ্যাঁ, মাল্টিডিসিপ্লিনারি টিম আমরা ডেভেলপ করি। তো এই টিমে কিন্তু একজন সাইকিয়াট্রিস্টও থাকেন, হ্যাঁ, যিনি হচ্ছে এই মন মানসিকতা, হ্যাঁ, একজন ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট, তার কতদিন সার্ভাইভাবিলিটি, তারপর হচ্ছে তার ব্রেস্টের কী অবস্থা হবে, তার আগে কীরকম, পরে কীরকম, আমরা তো রিঅ্যাসুরেন্স করি, কিন্তু এই এমডিটি টিমে অনেকেই থাকেন। আচ্ছা, তার মানে একটি সামগ্রিক ব্যবস্থাপনার মাধ্যমে ট্রিটমেন্ট আসলে করা হয়। নারীদের ক্ষেত্রে আসলে এই যে লজ্জাবোধ না বলা, বিশেষ করে আমরা যদি গ্রামে দেখি অনেক নারী হচ্ছে বিষয়গুলো একেবারেই চেপে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনার কোনো পরামর্শ রয়েছে কিনা? তাছাড়া তো আরও অনেক ইস্যু রয়েছে আমাদের আলোচনার।
সেক্ষেত্রে আমি আসলে নারীদেরকে বলবো যে ব্রেস্ট অন্যান্য অর্গানের মতোই একটা অর্গান, হ্যাঁ, যে কোনো অর্গানেই অসুখ হতে পারে, হ্যাঁ। অসুখ হলে সেটাকে চেপে না রেখে আপনি হয়তোবা আপনার এলাকায় কোনো নারী সার্জন নেই, হ্যাঁ, কিন্তু চিকিৎসক তো আছে, আপনারা না দেখান, আপনারা তো আলোচনা করতে পারেন। পুরুষদের কাছে যেতে লজ্জা পায় এবং যেটা খুবই স্বাভাবিক, হ্যাঁ, কিন্তু আলোচনা তো করতে পারে। আলোচনা করলে সেই পুরুষ ডাক্তারও কিন্তু তাকে ভালো একটা পরামর্শ দিয়ে নারীর কাছে পাঠাতে পারে, অথবা হচ্ছে অনেক সময় তো সার্জারি লাগেও না, একটা ওষুধ দিয়ে জিনিসটা ঠিক করতে পারে। এবং হচ্ছে কিছু ইনভেস্টিগেশন যেগুলো পিক আপ করে ডিজিজ, সেগুলোও সে পরামর্শ দিতে পারে। বাংলাদেশের নারী সার্জন কেমন, একটু আপনার অভিজ্ঞতায় জানতে চাই। আসলে সার্জারি আসলে খুবই চ্যালেঞ্জিং সাবজেক্ট, হ্যাঁ, তো যেটা নারীদের জন্য চ্যালেঞ্জিংই বলবো। নারীদের স্বামী থাকে, সংসার থাকে, অনেক কিছু থাকে, যেগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে অনেক চাপ থাকে। আর সার্জারি ডিমান্ডস সো মাচ টাইম, হ্যাঁ, আপনাকে সবসময় রেডি থাকতে হবে, এরকম একটা ব্যাপার। তো সেক্ষেত্রে নারীরা চ্যালেঞ্জটা আগে কম নিত না তা না, এখন বেশি নিচ্ছে, এখন বেশি নিচ্ছে। আচ্ছা, এই যে সার্জারির পর যে আপনারা ট্রিটমেন্টে চলে যান, মানে সুস্থ না হওয়া, পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত, সেই ক্ষেত্রে আসলে মানে পেশেন্টদের কাছে কি পরামর্শ থাকে আপনাদের? সেক্ষেত্রে আমাদের পেশেন্টদের কাছে পরামর্শ থাকে যে সময়টা আপনাকে সুস্থ না হওয়া পর্যন্ত কিছু লাইফস্টাইল মডিফিকেশন বলা হচ্ছে, যেরকম হচ্ছে আপনি প্রোটিন জাতীয় খাবার বেশি খান, আপনি হেভি লিফটিং করেন না, আপনি আপনার চলাফেরা একটু লিমিটেড করেন, হ্যাঁ, এগুলো যদি মেনে চলে কোনো রোগী, তাহলে তার সুস্থতার হারটা বেশি থাকে। আচ্ছা, অনেকেই তো আসলে বুঝতে পারেন না যে আমার মানে তার হচ্ছে ব্রেস্টে ক্যান্সার কিংবা হচ্ছে স্টেজ 1 কিংবা স্টেজ 2 কোনো একটা পর্যায়ে চলে যাচ্ছে। সিমটমগুলো আসলে কেমন হতে পারে এভারেজ যদি বলতেন সার্বিকভাবে? আচ্ছা, ব্রেস্ট ক্যান্সারের সিমটম আসলে আমরা যদি ভাগ করি তাহলে 3টা জায়গায় হতে পারে। একটা হচ্ছে নিপল অ্যারিওলা কমপ্লেক্স, একটা হচ্ছে ব্রেস্ট ইটসেলফ, আর একটা হচ্ছে এক্সিলা বা বগল, হ্যাঁ। নিপল অ্যারিওলা কমপ্লেক্স সেখানে হচ্ছে নিপল ডিসচার্জ হতে পারে, রক্তপাত হতে পারে নিপল দিয়ে, যেটাকে আমরা ব্লাডি ডিসচার্জ বলি, অথবা হচ্ছে সেরাস জাতীয় ফ্লুইডও আসতে পারে। আচ্ছা, আর ব্রেস্টে হতে পারে একটা চাকা যেটা দ্রুত বড় হচ্ছে এবং স্কিনে কোনো চেঞ্জেস আসছে এবং সেই চাকাটা খুব বেশি নড়াচড়া করে না, এটা একটু ফিক্সড টাইপের, হ্যাঁ। এটা আমি বললাম এই কারণ হচ্ছে ব্রেস্ট টিউমারও কিন্তু চাকা নিয়েই প্রেজেন্ট করে, কিন্তু ওটাকে আমরা ব্রেস্ট মাউস বলি, ওটা খুব বেশি নড়াচড়া করে, এটা একটু ফিক্সড টাইপের হয়। আর বগলেও চাকা নিয়ে আসতে পারে, এরকমও হতে পারে ব্রেস্ট ক্যান্সার ঠিকই, ব্রেস্টে কিছুই নাই, বগলে চাকা নিয়ে সেটা প্রেজেন্ট করতে পারে, হ্যাঁ। আচ্ছা, সেখান থেকেও ক্যান্সার হতে পারে? কারণ এটার কারণ আছে, সেখান থেকেও ক্যান্সার হতে পারে না। ব্রেস্টের একটা টেইল আছে যেটা হচ্ছে বগলে যে শেষ হয়। আচ্ছা, জি, আমরা আলোচনা করছিলাম পাইপস সার্জারি নিয়ে, আমরা আলোচনা করব, সচেতনতার আরো অনেক কথা আপনার কাছে জানতে চাইবো। একটা বিরতিতে আমাদের যেতে হবে অবশ্যই। ইউনিভার্সাল মেডিকেল অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টরে। আজ আমাদের সাথে আছেন আমাদের ডক্টর মৌটুসী রহমান। আমাদের আজকের আলোচনার বিষয় স্তন ও পাইপস সার্জারি, ঝুঁকি সচেতনতা ও চিকিৎসা। আমরা বিরতির আগে নানা বিষয় নিয়ে আলোচনা করছিলাম। আপনার কাছে একটু জানতে চাই যে স্ক্রিনিংয়ের বিষয়টা, এই যে সচেতনতার বিষয়টা যে আমরা বারবার বলতেছি, সেক্ষেত্রে আসলে কিভাবে আসলে সচেতন হবে নারীরা? আচ্ছা, এখানে নারীদের জানতে হবে যে কখন থেকে সচেতন হতে হবে। যেরকম 35 বা 40-এর উপরে তাদের সচেতন হওয়ার প্রয়োজনীয়তাটা বেশি, হ্যাঁ। তো এখানে সচেতনতা বলতে আমাদের উদ্দেশ্য হচ্ছে কিন্তু স্টেজ 1 এবং 2-তে ক্যান্সার ডিটেক্ট করা, হ্যাঁ। সচেতন হওয়া হতে পারে বাসাতেই, একটা নির্দিষ্ট মাসিকের একটা নির্দিষ্ট দিনে সে নিজে ব্রেস্টটা পরীক্ষা করতে পারে, এবং 2 নাম্বার ধাপে সে ডাক্তারের কাছে যে 3 মাস বা 6 মাস পর পর ব্রেস্টটা পরীক্ষা করাতে পারে। তখন ডাক্তার নিজে পরীক্ষা করে দেখতে পারে, যেটাকে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি, এবং হচ্ছে সাথে কিছু ইনভেস্টিগেশন সাজেস্ট করতে পারে। আচ্ছা, ডক্টরের কাছে তো গেলেন, বাসায় নিজে নিজে আসলে কিভাবে সেটা পরীক্ষা করবে? এটাকে বলা হয় আসলে সেলফ ব্রেস্ট এক্সামিনেশন। আয়নার সামনে দাঁড়িয়ে ব্রেস্টের 4টে কোয়াড্রেন্ট, আপার, ইনার, আপার, আউটার,
লোয়ার ইনার, লোয়ার আউটার, 4টি কোয়াড্রেন্ট এবং বগল পরীক্ষা করা, কোনো চাকা অনুভূত হচ্ছে কিনা এবং চাকাটা দ্রুত বড় হচ্ছে কিনা। যখন প্রত্যেক মাসে পরীক্ষা করবে তখন কিন্তু যদি কোনো চাকা থাকেও সেটা প্রথমে না ধরা পড়লে আস্তে আস্তে ধরা পড়বে যদি এটা বড় হতে থাকে। আচ্ছা, আমি একটু মানে আমরা লাইফস্টাইল মডিফিকেশনের বিষয়ে বারবার কথা বলি, মানে সচেতনতার পাশাপাশি এই যে লাইফস্টাইলে আসলে কি চেঞ্জ আনা দরকার একজন নারীর জন্য যাতে হচ্ছে এসব অসুস্থতা থেকে সে বাঁচতে পারে? আচ্ছা, আমি যদি ব্রেস্ট ক্যান্সারের কথাই বলি তাহলে লাইফস্টাইল মডিফিকেশনে আসবে ওবেসিটি কমানো, হ্যাঁ, ওজনটাকে নিয়ন্ত্রণে রাখা। এটা কিন্তু শুধু ব্রেস্ট না, ব্রেস্ট, কোলোরেক্টাল, অনেক ক্যান্সারের কারণে যেগুলো এখন বেড়ে গিয়েছে, ওবেসিটি একটা অন্যতম কারণ। এছাড়াও আসবে, যেহেতু ব্রেস্ট ক্যান্সার একটা হরমোন ডিপেন্ডেন্ট ক্যান্সার, হরমোন জাতীয় ওষুধ না খাওয়া, যেরকম হচ্ছে ওরাল পিল কিন্তু ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয় আমাদের দেশে। আর কি কি খাওয়া দাওয়া, এমন কোনো ব্যায়াম? খাওয়া দাওয়া বলতে ব্রেস্ট ক্যান্সারের সাথে এটা সরাসরি সম্পর্ক নাই, কিন্তু কোলোরেক্টাল ক্যান্সারের সাথে সম্পর্ক আছে। আচ্ছা, যে আপনি যদি ওয়েস্টার্নাইজড ফুড যেরকম মাংস জাতীয় বা হচ্ছে ফ্রাই ফুড বেশি খান তাহলে এটা আসলে কোলোরেক্টাল ক্যান্সারকে বেশি এফেক্ট করে। এই কোলোরেক্টাল ক্যান্সার একটু আসতে চাই, এটার আসলে লক্ষণগুলো কি? কোলোরেক্টাল ক্যান্সারের লক্ষণ হচ্ছে একটা হচ্ছে চাকা থাকতে পারে পায়ুপথে, হ্যাঁ, যেটা হচ্ছে পায়খানার সময়, টয়লেটের সময় উনি পাচ্ছে এরকম থাকতে পারে, অথবা টয়লেটের রাস্তা দিয়ে রক্ত পড়া, এটাও কিন্তু একটা লক্ষণ। অথবা হচ্ছে টয়লেটের রাস্তায় কোনো সমস্যা নাই কিন্তু সে অ্যাবডোমিনাল ডিস্টেনশন বা তলপেটে একটা চাকা অনুভব করছে, এরকমও হতে পারে। এমন হতে পারে। একটু অপারেশনের বিষয়ে জানতে চাই, সার্জারিটা আসলে কিভাবে করা হয়, কোন পর্যায়ে কি আপনারা করেন? কোলোরেক্টাল ক্যান্সার বা যে কোনো ক্যান্সার যদি আসে তাহলে সার্জারিটা ডিপেন্ড করে হচ্ছে কোন স্টেজে আসলো সেটার উপরে তখন সার্জারিটা আমরা আসলে কাস্টমাইজ করি। সেক্ষেত্রে আমি যদি বলি স্টেজ 1, স্টেজ 2-তে কেউ যদি পায়ুপথে ক্যান্সার নিয়ে যায় তাহলে কি ভালো হওয়ার সম্ভাবনাই তো বেশি? স্টেজ 1, স্টেজ 2-তে যেটা হয় আমরা শুরু করি সার্জারি দিয়ে, তারপর ডিপেন্ডিং অন ক্যান্সার হিস্টোপ্যাথোলজি, যে ক্যান্সারটা ঠিক কীরকম, কিসে এটা রেসপন্ড করবে, এটার উপর ডিপেন্ড করে আমরা সেটাকে কেমো এবং রেডিওথেরাপি দিই। আচ্ছা, আর একদম শেষ পর্যায়ে গেলে তো তখন আসলে কিছু করার থাকে না? হ্যাঁ, এটা আসলে খুবই দুঃখজনক, যে কারোর জন্যই শেষ পর্যায়ে ক্যান্সারটা যাওয়া, তখন আসলেই তেমন কিছু করার থাকে না। আচ্ছা, লেজার সার্জারির বিষয়ে একটু আমি আসতে চাই, এই বিষয়ে যদি একটু বলতেন। আচ্ছা, লেজার সার্জারি, থ্যাঙ্কস ফর আস্কিং দিস কোশ্চেন, এটা ইদানিং জনপ্রিয় হচ্ছে এবং এটা নিয়ে মানুষ আসলে জানতে চায় যে আসলে এটা কি, কেন করব, অন্য সার্জারি হ্যাঁ কেন আমরা অন্য সার্জারি বাদে লেজার সার্জারি পছন্দ করব। তো সেক্ষেত্রে আমি বলবো এই সার্জারিটা হচ্ছে পেইন কম, সময় কম লাগে, শুকাতে কম সময় লাগে। আচ্ছা, তো যে কারণে কেটে করাচ্ছে লেজার একটা ভালো অন্যরকম অপশন। এটা কি ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে কিংবা হচ্ছে পায়ুপথে ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে? ব্রেস্টের ক্ষেত্রে এখন পর্যন্ত লেজারের তেমন কোনো ভূমিকা নেই, তবে পায়ুপথের ক্যান্সার না, পায়ুপথের অন্যান্য যে বিনাইন ডিজিজ সেগুলোতে হতে পারে। মানে একটু আপনার এক্সপেরিয়েন্সে জানতে চাই যে এখন পর্যন্ত লেজার সার্জারি আসলে কোন কোন চিকিৎসায় আপনারা ব্যবহার করছেন? হেমোরয়েডের চিকিৎসা, যেটাকে আমরা হচ্ছে লেমেন টার্মে পায়েস বলি, এটার চিকিৎসায় ব্যবহার হয়। অ্যানাল ফিশারের চিকিৎসায় ব্যবহার হয়, অ্যানাল ফিস্চুলাতে ব্যবহার হয়। প্রক্টোলজিক্যাল কেস যেগুলোকে বলা হয় এগুলোতে লেজার সার্জারি ব্যবহার হয়। জি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল লিমিটেড নিবেদিত হ্যালো ডক্টর, এই ছিল আজকের মতো ডিবিসি নিউজের সঙ্গে।